এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথের একটা প্র্যাকটিস সেট নিয়েছি, যেটা প্রিভিয়াস ইয়ারে বেস করে তৈরি করা হয়েছে। এই প্র্যাকটিস সেটগুলি আসন্ন WBSSCর বিভিন্ন পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ, গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম এখানে যে কোশ্চেন রয়েছে সেটা হলো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সুদে আসলে তা নিজের 8 গুণ হবে। মনে করো সরল সুদের ক্ষেত্রে কোন একটা মূলধন ছিল, সেটাকে আমি পি ধরলাম, সেই মূলধনটা 4 বছরে দ্বিগুণ হলো, তার মানে কি পিটা হয়ে যাবে 4p 2p সরি। আর কত বছরে সেই মূলধনটা 8 গুণ হবে, তাহলে পূর্বে পি থাকলে সেটা হবে 8p সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করব কিভাবে? এই যে সবচেয়ে শর্টকাট পদ্ধতি হলো, শেষেরটাতে কত বছরে বলছে 8 গুণ হবে, শেষেরটা লক্ষ্য করবে, ফাইনাল কন্ডিশনে যেটা বলেছে 8 গুণ, তার থেকে তোমরা 1 বিয়োগ করবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7। পূর্বে কি বলা হয়েছিল? 4 বছরের দ্বিগুণ, প্রথমটার ক্ষেত্রে যে কন্ডিশন রয়েছে দ্বিগুণ, তার থেকে 1 বিয়োগ করবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, ইন্টু কত বছরের জন্য? 4 বছরের জন্য, ইন্টু 4, 4 7 28 ইয়ার। এটাই হবে সঠিক উত্তর, অপশন বি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে করবে, যেটাতে প্রশ্নে বের করতে বলবে কত বছরে সুদের নিজের 8 গুণ হলো, যেটা বের করতে বলে সেই 8 গুণ থেকে 1 বিয়োগ করবে 7, আর পূর্বে কত গুণ হচ্ছে দ্বিগুণ, তাহলে পূর্বের থেকে 1 বিয়োগ করবে, 2 এর থেকে 1, কত বছর সেটা দিয়ে গুণ করে দাও, 4 7 28। এইভাবে অঙ্কটা করবে তোমরা পরীক্ষা। হলো সিম্পল ইন্টারেস্ট রিলেটেড অঙ্ক। একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, যার মধ্যে 2% ভোটকে অবৈধ বলে ঘোষণা হয়েছে এবং একজন প্রার্থী পেয়েছে 9261টি ভোট, যা মোট বৈধ ভোটের 75%। তাহলে মোট ভোটারের সংখ্যা কত আমাকে বের করতে বলছে। আমি মোট ভোটার এক্স ধরলাম, তার মধ্যে 75% ভোট দিয়েছে, তাহলে 75/100, এবং যা তার মধ্যে 2% ভোটকে অবৈধ বলে ঘোষণা করলে, অবৈধ ঘোষণা করলে টিকে রয়েছে কতটুকু, বৈধ কতটুকু, 100 থেকে 2 আমাকে বিয়োগ করতে হবে, 98/100। এবং যে জিতেছে একজন প্রার্থী, সে 9261টি ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের 75%। তাহলে মোট বৈধ ভোট আমাদের এতটা, তার 75%, তাহলে 75/100। এইটার ভ্যালুই 9261। এটাই হলো মোট, একজন যতটা ভোট পেয়েছে আলটিমেট সেটা হলো 9261। এখান থেকে আমাকে সলভ করে বের করতে হবে এক্স এর মানটা কত। এক্স মানে টোটাল ভোটার, টোটাল ভোটার। তোমরা কাটাকাটি করে দিতে পারো, 25 দিয়ে কাটাকাটি করে 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 পজিশন 75, 4 পজিশন 100। আমি এটা আরেকবার লিখে নিচ্ছি, এক্স গুণন 98/100, এক্স গুণন 98/100, সামনে একটা 3 গুণ ছিল, যে 3 তিরিক্ষে 9, যে 9 100 হয়ে গেল, আর 4 4 16, আর এই পাশে আমাদের 9261। তাহলে প্রথমে ছিল এক্স, 3 তিরিক্ষে 9, এই যে 98টা আমি লিখে নিলাম, আবার 4 4 16 100। এবার কাটাকাটি করি, দেখো 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 2 11 4 17 18, তাই 9 দিয়ে কাটাকাটি করে দাও, 9 অক্ষে 9, তাহলে 0, 9 দোকানে 18, 8, 9 9 81। এবার দেখো 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 অক্ষে 7, 9 থেকে 7 গেলে 2, 4 7 28, 7 14 98, 7 অক্ষে 7, 10 থেকে 7 গেলে 3 32, 4 7 28, 4 49। আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দোকানে 14, 2 1, 2 দিয়ে কাটাকাটি করলে 8, দোকানে 16, কোনাকুনি এবার গুণ করে দাও, 8 অক্ষে 8, 8 দোকানে 16, 16800, কোনাকুনি। তাহলে এক্স এর মান আমাদের বের হলো 16800, অপশন বি। অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়, তাদের ছেলে বনির বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। অমিত এবং বনির বর্তমান বয়সের যোগফল 54। তাহলে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল বের করতে বলেছে। তাহলে অমিত তার স্ত্রী সোমা, তাহলে অমিত তার স্ত্রী সোমা, অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়, আমি সোমার বয়স এক্স ধরলাম, তাহলে অমিতের বয়স হবে এক্স প্লাস 6। এবার কি বলছে, তাদের ছেলে বনির বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3, তাহলে সোমার বয়স এক্স, তার 1/3। কন্ডিশন অনুযায়ী আমি সাজিয়ে নিলাম, আমি ধরলাম সোমার বয়স 1 বছর, অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়, তাহলে এক্স এর সঙ্গে 6 যোগ, আর তার ছেলে বনির বর্তমান বয়স
সোমার বয়সের 1/3 x/3। এবং এখন কন্ডিশনে বলা হচ্ছে অমিত এবং বনির বর্তমান বয়সের যোগফল 54। তাহলে অমিত আর বনির বয়সের যোগফল দেওয়া রয়েছে, তাহলে x + 6 + x/3 = 54। এই কন্ডিশনে অমিত আর বনির যোগফল, তাহলে লসাগু করলে আমরা পাবো 3। তাহলে 3x + 18 + x = 54। তাহলে 4x + 18 = 162। তাহলে 4x = 162 থেকে 18 বিয়োগ কাটলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 1 একই। তাহলে x = 4 দিয়ে 3, 4 দিয়ে 3 4 12, 2 4 6 24। তাহলে x এর মান আমরা এখান থেকে বের করলাম 36। এখন বলছে বনির জন্মের সময় সোনার বয়স কত। তাহলে প্রত্যেকের বয়স যদি বলতো কত আমরা বের করতে পারি। তাহলে অমিতের বয়স কত, 36 আর 6 যোগ করলে 42 বছর। সোমার বর্তমান বয়স হবে 36 বছর। বনির বর্তমান বয়স হবে 36কে 3 দিয়ে ভাগ 12 বছর। সেটা আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে প্রশ্নে বলেছে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল। তাহলে বনির জন্মের সময়, তাহলে বনি যখন জন্ম হয়েছে তাহলে সোমার কত, 36, তাহলে 12 বছর। এখন কি বনির বয়স, তার থেকে 12 বিয়োগ করতে হবে, কার থেকে, সোমার থেকে। তাহলেই কি বনির জন্মের সময় বয়স আমাকে বেরিয়ে যাবে, যেহেতু কি বনির বর্তমান বয়স বর্তমানে 12 বছর। তাহলে সোমা কি, তাহলে 12 বছর আগে জন্মগ্রহণ করেছিল বনি, তার মানে সোমার যা বয়স তার থেকে 12 আমাকে বিয়োগ করতে হবে। তাই 36 থেকে 12 বিয়োগ করলে 24। তাহলে বনির যখন জন্ম হয়েছে তখন সোমার বয়স ছিল 24 বছর। ছয়টি ঘড়িতে একত্রে বাজার সময় তারা যথাক্রমে এত সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে 30 মিনিটে তারা কতবার একত্রে বাজে। তাহলে এই টাইপের অঙ্ক যখন অন্তর অন্তর বলবে, তখন যে সেকেন্ড গুলো দেওয়া রয়েছে এত অন্তর এত সেকেন্ড অন্তর বাজে, তাদের আমাদের এলসিএম করে নিতে হবে। 8, 10, 12। তো এলসিএম যদি আমরা করি, লসাগু বাড়াবে 60 যদি নেই, লসাগু 60 হলে দেখো 2 সব দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 8 দিয়ে যাচ্ছে, তাকে এবার 2 দিয়ে গুণ করে দাও, তার মানে 120। এদের এলসিএম হবে 120। এখন 120 লসাগু মানে কি, সবচেয়ে ছোট সংখ্যা যেগুলো সবগুলো দিয়ে ভাগ যাবে সেটাই তো লসাগু। 2 দিয়ে ভাগ করলে মিলে যেতে 120। এবং যদি 60 নিতাম তাহলে 8 দিয়ে যেত না। তাহলে কি একটা 2 দিয়ে আমি গুণ করে দিলাম 120। এখন দেখো 120 আপনার সবচেয়ে ছোট সংখ্যা যেগুলো 2, 4, 6, 8, 10, 12 দিয়ে ভাগ যায়, তাহলে এলসিএম পেয়ে গেলাম এত সেকেন্ড। এখন বলছে 30 মিনিটে তারা কতবার বাজবে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিটকে আমরা সেকেন্ড বানাতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে। 30 মিনিট, তাহলে 3, 6, 18 এত সেকেন্ড। এবং কতক্ষণের পরে একসঙ্গে বাজে, 120 সেকেন্ড পর। তাহলে 120 দিয়ে ভাগ করব, 12কে 12, 6, 60, 60, 5, 12, 60, 15। তাহলে কতবার তারা একসাথে বাজবে, 15 বার। 30 মিনিট। আবার কিন্তু প্রশ্ন বলছে 6টি ঘন্টা একত্রে একবার বেজে গিয়েছে, তার জন্য 15 বার তো বাজবেই, তার সঙ্গে আমাকে একটা 1 অ্যাড করে দেওয়া উচিত। কখন অ্যাড করবো আমরা, যখন তারা গণিতে একত্রে বাজা শুরু করে এবং যথাক্রমে তারপর। এই জন্য এখানে 1 যোগ। তাহলে 15 কে 16 বার। অপশন বি। মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে এতবার আবর্তিত হয়, তবে চাকার ব্যাস কত। তাহলে একটি চাকা যখন একবার পাক খাবে তখন সেটা পরিধি হবে। এখানে দেখো বলা হয়েছে 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়। তাহলে 1000 বার আবর্তিত হয়ে ডিস্টেন্স অতিক্রম করে 440 মিটার। তাহলে একবার যদি আবর্তিত হয় তাহলে ডিস্টেন্স অতিক্রম করবে 440/1000 মিটার। এটা হলো একবার আবর্তনের ফলে যতটা ডিস্টেন্স অতিক্রম করে। আর একবার আবর্তন করা চাকা মানেই তার পরিধি। তাহলে আমি বলতে পারি চাকার পরিধি যদি 2πr হয়, আর মানে চাকাটার ব্যাসার্ধ, ইকুয়াল টু 440/1000। এখান থেকে 2r এর মান আমরা বের করব। কেন কি 2r মানে তো ব্যাস, আর মানে তো ব্যাসার্ধ, তাই 2r এর মান বের করব। 2 ক্যালকুলেশন করব না হলে r এর মান বের করলে তাকে আবার 2 দিয়ে গুণ করতে হতো। তাহলে 2r এখানে থাক এই পাশে, তাহলে আমি লিখি 22/7 ইজ ইকুয়াল টু 440/1000। 22 দিয়ে যদি কাটাকাটি করো, 22 দোকানে 44, একটা শূন্য।
তাহলে 2r ইজ ইকুয়াল টু 7 দোকানে 14, একটা শূন্য, নিচে 1000, এইটা একটা কাটা। তাহলে 0.14 হলো আমাদের ব্যাসের মান। তাই তো বলছে চাকাটার ব্যাস কত, তাহলে 0.14। যদি বলতো ব্যাসার্ধ কত, তাহলে 0.14 কে 2 দিয়ে ভাগ করে দিতে, তাহলে তখন ব্যাসার্ধ বেরোতো। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার পার গতিবেগে খাড়ায় ওঠে, আবার গড়ে 30 কিলোমিটার পার গতিবেগে নেমে আসে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথে গড় গতিবেগ কত? তার মানে কোন একজন ব্যক্তি মনে করো এ থেকে বি ডিস্টেন্স উঠলো, আবার আবার উল্টো পাশে নেমে গেল, তাহলে এই ক্ষেত্রে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত তা নির্ণয় করতে বলছে। কোনো ব্যক্তি যদি সেম ডিস্টেন্স যায় আবার সেম ডিস্টেন্সে রিটার্ন করে, সেই ক্ষেত্রে এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো 2ab বাই a প্লাস বি। তাহলে 2 ইন্টু এর মান 24 এবং বির মান 30, a প্লাস বি 30 আর 2 20, 4 54। এবার তুমি কাটাকাটি করে দাও 2 দিয়ে, 27 দোকানে 54, 3 দশে 30, 3 দশে 30 আর 3 নং 27, 3 আটা 24, 3 তিরিক্ষে 9, তার মানে 80/3। তাহলে 3 26 78, 26 পয়েন্ট সামথিং দিয়ে অ্যান্সার আসবে। সেটা রয়েছে অপশন সি। পিতার বয়স তার কন্যার বয়সের 4 গুণ। যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হন, তাহলে আরো 5 বছর পরে তার বয়স তার কন্যার বয়সের কত গুণ হবে? ফার্স্ট কন্ডিশনে বলা রয়েছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে ফাদার ডটার। তাহলে বাবার বয়স বেশি আর মেয়ের বয়স কম, তাহলে মেয়ের বয়স যদি 1 ইউনিট ধরি, তাহলে বাবার বয়স হবে 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ, তাহলে 1:4 অনুপাতে। যদি 5 বছর পর তিনি তার কন্যার বয়সের 3 গুণ হন, তার মানে কন্যার বয়স যদি 1 হয়, তাহলে বাবার বয়স হবে 3। এই লজিক 5 বছর পর। এখন তুমি লক্ষ্য করো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে গ্যাপটা কত? 4 থেকে 1 বাড়লো 3, 3 থেকে 1 বাড়লো 2, এই গ্যাপটাকে সমান করে নেই। তার মানে নিচে কি রয়েছে 2, 2 দিয়ে উপরটাকে গুণ করব, 4 দোকানে 8 আর 2 অক্ষে 2, আর নিচেরটাকে 3 দিয়ে গুণ করব, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3। কেন গুণ করলাম? যেহেতু গ্যাপ আমাকে সমান করার জন্য দেখো কতটা বৃদ্ধি পেলো, 8 থেকে 9 বিয়োগ করলো 1, 2 থেকে 3 1, এই যে 1 এর ভ্যালু কতটা বৃদ্ধি পেলো, এটা সমান করার জন্য আমি এই কাজটা করলাম। যার ভ্যালু দেওয়া রয়েছে 5 ইয়ার, তাহলে 1 এর ভ্যালু হলো 5 বছর। তাহলে এখান থেকে আমি বের করে নেই 5 বছর পর বয়স মানে কি 9:3, এই অনুপাত 5 বছর পর, আর প্রেজেন্টেরটা হলো এত। কিন্তু প্রশ্নে আমাকে বলছে আরো 5 বছর পর, তাহলে আমি আগে বের করে নিই 5 বছর পর তাদের বয়স কত ছিল, 5 বছর পর তাদের বয়স কত। তাহলে নিচেরটাতে মান বসাতে হবে, 1 এর ভ্যালু 5 আমরা বের করেছি, তাহলে 9, 5 নং 45 হলো বাবার, আর ডটারের হবে 1 এর ভ্যালু 5, 3, 3 5 15। তাহলে 5 বছর পর যদি বল তাদের বয়সের কত, তাহলে 45 আর 15 হতো, ঠিক আছে। কিন্তু সেটা আমাকে প্রশ্নে বলেনি, প্রশ্নে বলেছে 5 বছর, এমনি তো 5 বছর পর এই যে এই 5 বছর পর বয়স হলো এত, কিন্তু কন্ডিশনে বলছে তারও 5 বছর পর তাদের বয়স কন্যার বয়সের কত গুণ হবে, তাহলে এর সঙ্গে আরো আমাকে 5 অ্যাড করে দিতে হবে। তাহলে এর সাথে 5 অ্যাড করো, এর সঙ্গেও 5 অ্যাড করো, তাহলে 45 সঙ্গে 5 যোগ করলে 50, 15 থেকে 5 যোগ করলে 20। তাহলে এখন লক্ষ্য করো বাবার বয়স কন্যার বয়সের কত গুণ হলো, তাহলে এটা 0 0 কেটে দাও, তাহলে 5 2, তার মানে কি দেখে বোঝা যাচ্ছে বাবার বয়স 5 আর কন্যার বয়স 2, তাহলে কত গুণ ভাগ করে দাও, তাহলে 2.5, মানে 2.5 গুণ হলো। আমি 2 কে যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে 5 আসবে, তাহলে এর থেকে বোঝা গেল তাহলে কত গুণ হবে, 2.5 গুণ হবে। এটাই প্রশ্নে বলছে 5 বছর পর তার বয়স কন্যার বয়সের কত গুণ হবে। এখন বলছে এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, 0.002 ইন্টু 0.5, তাহলে 2 ইন্টু 5 আমি লিখে নিলাম, আর দশমিকের জন্য একটা 1 আর 3টা 0, 3টা যেহেতু ঘর রয়েছে ফার্স্ট কেসের ক্ষেত্রে, পরেরটা দশমিকের জন্য একটা 0, 5 দোকানে 10 আর নিচে একটা 1, 4টা 0, এই 0 0 কাটো, তার মানে পেছন থেকে আমাকে 3 ঘর পর দশমিক বসাতে হবে, অলরেডি একটা ঘর মজুদ রয়েছে, তাহলে 0.001, এই দেখো দশমিকের উপরে 3, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড একটা অঙ্ক, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে
28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি আরো 150 জন লোক শিবিরে যোগদান করে তাহলে একই পরিমাণ খাবার কত দিনে যাবে? তাহলে 550 জন পুরুষ ছিল যাদের খাবার চলতো 28 দিন, কিন্তু যদি আরো 150 জন আসে তাহলে নতুন করে 150 জন আসলো, তাহলে 550-এর সঙ্গে আমাকে 150 জুড়ে দিতে হবে। তাহলে হবে 50 50 100, 500 কে 600 কে 700, 50 50 100, 500 কে 600 700, এখন হলো 700 জন লোক। সেই 700 জন লোকের খাবার কতদিন যাবে সেটাই আমাকে বের করতে বলেছে। এটা হলো ম্যান আর এটা হলো ডে। তাহলে 550 জনের খাবার যায় 28 দিন, তাহলে একজনের নিশ্চয়ই বেশি যাবে, তাহলে গুণ করব 550 ইন্টু 28। তাহলে বলছে 700 জনের খাবার কতদিন যাবে, মানে 700 দিয়ে ভাগ, এই শূন্য কাটো, 7 দিয়ে যদি কাটাকাটি করি 4 7 28, 7 10 70, 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 11 55, 11 দোকানে 22। অপশন ডি। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এমন যাতে তার অঙ্কগুলির গুণফল 8 হয় এবং সংখ্যার সাথে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করে সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক দিলে সবচেয়ে বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করা। তাহলে প্রশ্নে বলছে 2 অঙ্কের সংখ্যা যাদের অঙ্কগুলির গুণফল 8, তাহলে সেটা আমি চেক করে নিই কোন সংখ্যার অঙ্কগুলির গুণফল 8। তাহলে প্রথম অপশনে টেস্ট করে দেখো 2 কে 4 দিয়ে গুণ করো 8, হ্যাঁ মিলে যাচ্ছে, এটা হতে পারে। 8 কে 8 এই অপশনও হতে পারে আমাদের, 8 কে 8 এটাও হতে পারে। 3 দোকান সেটা কোনোদিনই সম্ভব না। তাহলে ফার্স্ট কন্ডিশন থেকে আমি পেলাম 3টা কন্ডিশন, একটাকে আউট করতে পেলাম, সেটা ডি নম্বর অপশন আউট হয়ে গেল। এখন সেকেন্ড কন্ডিশনটাকে আমরা ট্রাই করতে হবে। সেকেন্ড কন্ডিশন বলছে সংখ্যার সঙ্গে 18 যোগ করা হয়, তো 24 এর সঙ্গে 18 যোগ করে দাও, 18, তাহলে 8 4 12, 2 1 3, 42। এখন দেখো তো এই যে 42 পেলাম, এটা 24 এর ঠিক উল্টো হলো কিনা? হ্যাঁ, 24 এর উল্টে দিলে 42 আমরা পাই। তাহলে কন্ডিশন হোল্ড করে গেল, তার মানে কি অপশন এ হবে সঠিক উত্তর। আর যদি এই অপশনটা না হোল্ড করতো, 42 না আসে অন্য সংখ্যা আসতো, তখন আমি পরেরগুলো টেস্ট করতাম। পরের অঙ্ক, x এর 52%, y এর 30% অনুপাত হলো 12:5, x y এর চেয়ে 50 বেশি হয়, তাহলে এত এর মান কত? তাহলে কন্ডিশনে বলছে x এর 52%, x এর 52%, 52 পার্সেন্টটা আমি নিচে লিখে দিলাম না, কারণ পার্সেন্টটা তো দুটো আউট হয়ে যাবে। আর y এর 30%, পার্সেন্ট আউট, আর লেখা দরকার নেই। এই অনুপাতটা হলো 12/5। এবার আমরা একে ছোট করব, 5 6 30। আর একে দেখো আর কাটাকাটি যাচ্ছে কিনা, 2 দিয়ে যদি কাটাকাটি করো 6 দোকানে 12, 2 দোকানে 4 1, 6 দোকানে 12 26, 2 দিয়ে একে কাটাকাটি করলে 13, আর 2 দিয়ে একে কাটলে 3, 13 দোকানে 26, 3 দোকানে 6। তাহলে x/y ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি কোনাকুনি গুণ করে দাও, 3 6 18, নিচে আসবে 13। এখন বলছে x y এর চেয়ে 50 বেশি, দেখো x তো বেশি, y এর চেয়ে কত বেশি অনুপাত হিসাবে? 5 বেশি। এই 5 এর ভ্যালুই হলো 50। তাহলে 1 এর ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি 10। আমাকে এখন বের করতে বলেছে 2x প্লাস y এর মান কত। তাহলে সংখ্যাগুলো আগে বের করে নিই, তাহলে x এর মান কত? তাহলে 1 এর ভ্যালু 10 হয়, x এর মান তো আমাদের 18, তাহলে 18 এর ভ্যালু হবে 180। একই রকম ভাবে y এর ভ্যালু হবে, 1 এর ভ্যালু 10, 13 এর ভ্যালু 130। আমাকে এখন সংখ্যাটা কত তা বের করতে বলেছি, মানে 2x প্লাস y এর মান। x এর ভ্যালু 180, 2x 2 দিয়ে গুণ করব, 360 প্লাস 130, 0 6 3 9, 3 1 4। অপশন বি। তিনটি সংখ্যার যোগফল এত, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এত, দ্বিতীয় সংখ্যার অনুপাত এত, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এই টাইপের যখন অঙ্ক দিবে, প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া হয়, তিনটা সংখ্যাকে একসাথে আমাদের কম্বাইন করতে হবে। কম্বাইন করবো হলো এইভাবে, যে শিখে নাও সেটা। প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম আর দ্বিতীয় অনুপাত দেওয়া রয়েছে 2:3, আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাত দেওয়া রয়েছে 5:3। কম্বাইন করতে গেলে এই পাশের ঘরটা ফাঁকা, তাহলে এখানে কি রয়েছে শেষে 3, আর এখানে শেষে কি 5, তাহলে পূর্বের ঘরটাকে পূরণ করতে হলে 5 আমি লিখে দেব। এরপরে আমাকে গুণ করতে হবে, 5 দোকানে 10, 3 5 15, 3 3 9। এটা হলো আলটিমেটলি তিনটা সংখ্যার অনুপাত। আমাকে এখন বলেছে তিনটি সংখ্যার যোগফল, তাহলে তিনটাকে যোগ করে দিতে হবে। তাহলে 15 আর 10 25, 15 আর 10 হলো 25, 25 আর 9 34,
এই 34-এর ভ্যালুই 136। তাহলে 1-এর ভ্যালু কত? দেখো 34-কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 136 আসে, 4টা 16 3 12 13, তাহলে 1-এর ভ্যালু হবে 4। আমাকে বের করতে বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা মানে 15-র ভ্যালু আমাকে বের করতে হবে। 1-এর ভ্যালু 4, তাহলে 15-র ভ্যালু 4 15 60। অপশন বি। 5টি ঘন্টা একত্রে বাজতে শুরু করে, যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে। একত্রে শুরু করলো, কিন্তু ঠিক এই টাইপের অঙ্ক একটা করানো হয়েছে। তাহলে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে? তার মানে ফার্স্ট কাজ আমাদের 9, 6, 4, 10 এবং 8-এর লসাগু করে নেওয়া। এরকম অন্তর অন্তরের অঙ্ক বলে 9, 6, 4, 10, 8। 2 দিয়ে যদি আমরা দেই তাহলে এটা 9 হবে, 3 দোকানে 6, 2 দোকানে 4, 5 দোকানে 10, 4 দোকানে 8। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 9, 3, 1, 5, 3 দিয়ে দাও, 3 তিরিক্ষে 9, 1, 5, এবার গুণ করতে হবে, 2 দোকানে 4, 3 4 12, 5 12 60 ইন্টু 6, তাহলে 360 সেকেন্ড, মানে 360 সেকেন্ড পর ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। কিন্তু প্রশ্নে বলেছে একত্রে শুরু করেছে, তাহলে 1 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি কতবার বাজবে? 1 ঘন্টা মানে কত সেকেন্ড সেটা আমি বের করি, যেহেতু আমাদের এখানে লসাগু সেকেন্ডে এসেছে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটকে 7 দিয়ে গুণ করবো, তার মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। তাই 3600 সেকেন্ডকে ভাগ দিতে হবে 360 দ্বারা। কাটাকাটি করলে আমরা 10, তাহলে 10 বার। কিন্তু একত্রে শুরু করেছে একবার, তার জন্য আমি এর সঙ্গে আরো যে অ্যান্সার হবে তার সঙ্গে 10-এর সাথে আরো 1 আমাকে অ্যাড করে দিতে হবে, আলটিমেটলি 11 বার। একটি কাজ করতে 15 জন পুরুষ 8 ঘন্টা হিসাবে 21 দিন সময় নেয়। 3 জন মহিলা 2 জন পুরুষের মতো কাজ করে, তাহলে 21 জন মহিলা 6 ঘন্টা হিসেবে কতদিন কাজ করবে? তাহলে কন্ডিশনে কি দেওয়া রয়েছে দেখো, 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কত কাজ করে, মানে এখানে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সির একটা রিলেশন দেওয়া রয়েছে। এটা কাজে লাগবে আমাকে কনভার্ট করার জন্য, যা একটু পরে বলছি। 3 জন ওমেন একটি কাজ করে 2 জন ওমেনের সমান, 3 জন মহিলা আর 2 জন ম্যান। এই হলো ফার্স্ট একটা কন্ডিশন, আমি এখানে নোট করে নিলাম। তার ফার্স্ট কন্ডিশনে বলেছে 15 জন ম্যান 8 ঘন্টা করে কাজ করে এবং 21 দিন সময় নেয়, 21 দিন। তারপরে 3 জন মহিলা গেল, তারপরে বলছে 21 জন মহিলা যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে কন্ডিশন আমাদের সমস্যা এখানে একটা হলো ওমেন দিয়ে কন্ডিশন, একটা ম্যান দিয়ে কন্ডিশন। তাহলে আমাদের এই টাইপের অঙ্ক দিলে সব ম্যানে কনভার্ট করে অঙ্ক করবো, নয় ওমেন। তোমার যেভাবে সুবিধা মনে হয় তোমরা সেটা করবে। আমি দেখো এখানে ম্যান রয়েছে, ওমেনটাকে আমি ম্যানে কনভার্ট করে করছি, এটাই সুবিধা হয়। দেখো 3 জন ওমেন 21 বানানো সহজ, 7 দিয়ে গুণ করলে 21 হয়ে যাবে। 3 জন ওমেন রয়েছে, 7 দিয়ে গুণ করো, 3 7 21 ওমেন ইজ ইকুয়াল টু 14 বয়। তাহলে 21 ওমেনের জায়গায় আমি লিখতে পারি তাহলে 14 ম্যান। তাহলে এখন আমি বলতেই পারি 14 জন ম্যান 6 ঘন্টায় কতদিনে কাজ করবে। আশা করি বোঝা গেল। দেখো 3 জন ওমেন ইকুয়াল টু 2 ম্যান, তাহলে আমাদের আনতে হবে 21 ওমেন, তাহলে 7 দিয়ে গুণ করে দাও এটাকে, 3 7 21 ওমেন ইকুয়াল টু 7 দোকানে 14 ম্যান। এই হলো লজিক। আমাদের ফর্মুলা হলো এই টাইপের অঙ্ক করার জন্য টাইম এন্ড ওয়ার্কের M1 D1 T1 W2 M2 D2 T2 W1। ফার্স্ট কন্ডিশনে দেওয়া রয়েছে 15 জন পুরুষ, তাহলে 15 জন পুরুষ 8 ঘন্টা, মানে T1 এর মান 8 কাজ করে, D1 এর মান 21। আমাকে বের করতে বলছে M2 এর মান আমাদের এখন 14 জন আর 6 ঘন্টা কত দিনে কাজ করে, মানে D2 মান নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। কাটাকাটি করে দাও, 3 7 21, 7 দোকানে 14, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে 4 দোকানে 8 হবে, 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে D2 ইকুয়াল টু 15 দোকানে 30। অপশন বি। এ 12 দিনের মধ্যে এটি কাজ শেষ করে, আর A প্লাস বি 8 দিনে শেষ করতে হলে বি একা কত দিনে করবে? তাহলে A প্লাস বি একটি কাজ করে 8 দিনে এবং এ কাজ করে সেটা 12 দিনে। তাহলে বি কত দিনে কাজ করে? A প্লাস বি থেকে তার মানে এ বিয়োগ করতে হবে। এই হলো অঙ্ক। ডাইরেক্ট বিয়োগ করার ফর্মুলা হলো আমাদের AB বাই
এটাকে মনে মনে এ ভাবো, পরেরটাকে বি ভাবো, এ বি বাই এ। যেহেতু বিয়োগ বলছে তাই নিচে বিয়োগ করে দিতে, 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর যোগ হলে এ বি বাই এ প্লাস বি, 12 8 20 লিখতাম যেহেতু বিয়োগের কেস। 4 দোকানে 8, 12 দোকানে 24, অপশন ডি। একটি নির্দিষ্ট শিল্প তার প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তারটির প্রায় কত সেকেন্ড সময় লাগবে? তাহলে কন্ডিশনে দেওয়া রয়েছে 1 সেকেন্ডে এত মিটার বনে, ঐকিক নিয়মের অঙ্ক 0.128 মিটার বনে হলো 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার বুনতে সময় লাগবে 1/0.128। আমাকে বের করতে বলছে 25 মিটার বুনতে কত সময় লাগবে, তাহলে 25/0.128, এই হলো অঙ্ক। তাহলে এখানে দেখো দশমিকটা উঠালে পরে উপরে যাবে দশমিকের জন্য একটা 1 আর 3টা 0। এবার আমাকে কাটাকাটি করতে হবে, একটু লজিক। দেখো এখানে কিন্তু পায় আমাকে বের করতে বলছে, মানে অ্যাপ্রক্সিমেট, এটা মাথায় রাখতে হবে। 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 25 125, তাহলে 125 128 থেকে 125 গেলে 3 থাকবে, দশমিক দিয়ে একটা 0 হবে, মাইন্ডে ক্যালকুলেশন হচ্ছে 30, তাহলে 25 কে 25 মানে 5.1 সামথিং আমাদের অ্যান্সার আসবে একটু কাটাকাটি করার পর। তাকে উপরে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, উপরে 1000 নিচে 5.1, তাহলে 5 দিয়ে যদি 1000 কে ভাগ করি তাহলে আমাদের আনুমানিক অ্যান্সার আসবে 200, কিন্তু দেখো নিচে 5.1 মানে 5 এর চেয়েও সামান্য বেশি, 200 হচ্ছে তার মানে সামান্য কম অ্যান্সার আসবে। 200 হচ্ছে সামান্য কম অ্যান্সার একমাত্রই রয়েছে অপশন বি 195, 200 কিন্তু হবে না, 195 অ্যাপ্রক্স আকারে কিন্তু করা হলো এটা। 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 100 মিটার দৈর্ঘ্যের কোন ট্রেন নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সেকেন্ড লাগে? ট্রেন যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটাই হলো কনসেপ্ট। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের কোনো একটি ট্রেন, তাহলে 100 মিটার এটা লেন্থ, আর আমাদের দরকার গতিবেগ, গতিবেগ দেওয়া রয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে দরকার। কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে আসবো তখন তাকে 5/18 দিয়ে গুণ করে নেব, এত মিটার পার সেকেন্ড গুণ করলে পরে 18 দোকানে 36, 10 মিটার পার সেকেন্ড। তাহলে উপরে আমাদের ডিস্টেন্স আর নিচে দরকার স্পিড, তাহলে স্পিড হলো 10, তাহলে আমাদের টাইম বেরোবে, এটা হলো 10 সেকেন্ড। দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির যোগফল 12, দুই অঙ্কের সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 6, দুটি অঙ্কের সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক একটু আগে করানো হলো, কি বলেছিলাম অপশন টেস্ট করতে। দেখো অঙ্কদ্বয়ের যোগফল 12, 7 আর 5 যোগ করো 12, অঙ্কগুলো যোগ করলাম, আবার বিয়োগ করলে 6 হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, স্যাটিসফ্যাকশন করলো না, প্রথমটা হোল্ড করলো পরেরটা হোল্ড করলো না, তাহলে এটা ক্যান্সেল। পরেরটা দেখো বি নম্বর অপশন, দুটো যোগ করলে 12 হয়, 9 আর 3 যোগ করো 12, আর বিয়োগ করো 9 থেকে 3 6, হোল্ড করলো, হ্যাঁ হোল্ড করলে সঠিক উত্তর হবে অপশন বি। পরেরগুলো চেক করে দেখে নাও, যোগ করলে 6 আর বিয়োগ করে 6 থেকে 0 6 হবে না, যোগ করো 8 4 12 আর বিয়োগ রাতে 4 বিয়োগ করলে 4, আসতে হবে 6 বিয়োগ ফল, এটাও ক্যান্সেল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। সচিন তেন্ডুলকরের 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে, 12তম ইনিংসে তিনি 120 রান করেন এবং এর জন্য গড় রান 5 বৃদ্ধি পায়, তার নতুন গড়টি কত হবে? সচিন তেন্ডুলকর 11তম ইনিংসে নির্দিষ্ট গড়, জানি না কত গড় ছিল, আমি ধরলাম 11 ইনিংসে তার গড় ছিল x, টোটাল হবে 11x। তারপরে 12তম ইনিংসে, যে 12তম ইনিংসে সে 120 রান করলো, তাহলে এখন টোটাল তার ইনিংস খেলা হলো 12টা, প্রথমে 11টা, 120 রান করলো, একটারও যোগ হলো, তাহলে 12টা ইনিংস হলো। এখন 12টা ইনিংসের খেলার পরে তার গড় রান 5 বৃদ্ধি হলে, পূর্বে ছিল x, তার মানে তার থেকে গড় বৃদ্ধি পাবে 5, তাহলে 12 ইন্টু এক্স প্লাস 5, এই হলো আলটিমেটলি ইকুয়েশন। এখান থেকে আমি x এর মান বের করব, 120 12x প্লাস 60, তাহলে x এর মান হবে 120 থেকে 60 বিয়োগ 60, তাহলে x এর মান 60, তাহলে x আসলে কি 11তম ইনিংসের গড় হলো 60, কিন্তু প্রশ্নে বলছে নতুন গড় কত, মানে 12তম ইনিংস খেলার পর তার গড়টা কত সেটা বের করতে বলেছে। যদি বলতো 11তম ইনিংসে তখন অ্যান্সার হতো 60, কিন্তু 12তম ইনিংস খেলার পর গড় কত, তাহলে কত ছিল x প্লাস 5 করতে হবে, আরো যেহেতু 5 বৃদ্ধি পেয়েছিল তাহলে 60 এর সঙ্গে 5 যোগ, তাহলে 65, অপশন ডি।
একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 বর্গ সেমি। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে এত পার্সেন্ট বেশি হয়, এত কম হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটি বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 50%, আমি এক্ষেত্রে ধরে নেব। তাহলে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেই, স্কোয়ারের লেন্থ 10 ইউনিট। এখন এখান থেকে আমি রেক্টাঙ্গেলটার মানে আয়তক্ষেত্রটার লেন্থ আর বেধটা বের করে নেব। কন্ডিশনে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 50% বেশি, তাহলে দৈর্ঘ্যটা 50% বেশি বর্গক্ষেত্রের বাহুর চেয়ে। বর্গক্ষেত্রের 10 ধরেছিলাম, তার 50% বেশি, তাহলে 10-এর 50% করলে অর্ধেক হবে, মানে 5 বাড়বে আমাদের। তাহলে 10-এর থেকে 5 যোগ করে দেবো, তাহলে 15 হবে নতুন লেন্থ। এটা হলো আয়তক্ষেত্রের লেন্থ। এবং কি প্রস্থ 10% কম, তাহলে 10-এর 10% মানে 1 কম বলেছে, তাই 10-এর থেকে 1 আমি বিয়োগ করে নেব, 9। এখন বলেছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এখান থেকে যদি আমি বের করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমার ধরা হিসাবে 10, তাহলে ক্ষেত্রফল হবে 10 স্কয়ার 100। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কয়ার, তাই 10 স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 15 × 9, 9 15 135। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রেক্টাঙ্গেলের, এটা হলো স্কয়ারের ক্ষেত্রফল। এখন বলছে এই দুটো ক্ষেত্রফলের মধ্যে ডিফারেন্স হলো 35, তাহলে ডিফারেন্সটা করে দাও, 135 থেকে 120 দিলে 35ই হবে। 35-এর ভ্যালু 35ই দেওয়া রয়েছে। তাহলে 1-এর ভ্যালু আমি বলবো 1। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করে জানছিলাম 135 ইউনিট, তাহলে 135 ইউনিটই মানটা আমরা বের করব। তাহলে 1-এর ভ্যালু 1, তাহলে 135 ইউনিট মানে 135 ইউনিটই হবে। তার মানে অপশন ডি। তাহলে আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা অঙ্ক সলভ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বোঝানো হলো। কোনো অঙ্কের মধ্যে যদি ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং পূর্বের ক্লাসগুলো তোমরা দেখো আমাদের প্লেলিস্টে গিয়ে। আশা করি সেই ক্লাসগুলো আসলে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।